খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডারের প্রচারে বিজেপি বিধায়ক বললেন, ক্ষমতায় এলে মহিলারা পাবেন মোট ৪,৫০০। বাংলার মাটিতে বাবরি তৈরি ষড়যন্ত্র রুখবে বিজেপি, মথুরাপুরে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন শাহ। সৌদিতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে আঘাত হানল ইরান, দাউ দাউ করে আগুন, ভয়ঙ্কর। যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে তেলের দামে আগুন, কত বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, চাপে ভারত। বিজেপিতে যোগ দিলেন সাংবাদিক সন্তপান, শাহের হাত ধরে নতুন অধ্যায় শুরু। উত্তপ্ত পশ্চিম এশিয়া, এই মুহূর্তে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তেলের দাম নিয়ে সংখ্যার কথা শোনালেন অর্থনীতিবিদ। আসছি বিস্তারিত খবরে। ভয়াবহ আকার ধারণ করেছে পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিস্থিতি। একাধিক দেশে উত্তেজনার আবহ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে তার কতটা প্রভাব পড়তে চলেছে, এ নিয়ে নিজের মতামত জানালেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি বলেন, ভারতকে তার মোট তেলের চাহিদার ৯০% আমদানি করতে হয়। সেই ৯০%-এর ৪০ থেকে ৫০% পশ্চিম এশিয়া থেকে আসে। আগে আরও বেশ আসতো। আমরা আস্তে আস্তে রাশিয়ান তেল কিনতে শুরু করেছি বলে এখন একটু কম আসছে, কিন্তু ৪০ থেকে ৫০% তো কম নয়। অতএব ওখানে একটা গন্ডগোল বাঁধলে ভারতকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে সরাসরি। কিন্তু তার থেকেও বড় কথা, যদি ভারত তার চাহিদা রাশিয়া থেকে মেটানোর চেষ্টা করে আরো বেশি করে, তাতেও খুব সুবিধা হবে না। এর কারণে যে পৃথিবীর বাজারে তেলের দামটা বাড়বে, কারণ পশ্চিম এশিয়া থেকে পৃথিবীর বাজারের একটা বড় অংশের তেল যোগান হয়। তার ফলে সারা পৃথিবীতে তেলের দাম বাড়লে রাশিয়ান তেলের দামও বাড়বে। অতএব আমাদের এই মুহূর্তে বাঁচার কোনো উপায় নেই। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের তামামা। ইরানে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের ২৪টি প্রদেশে হামলার জেরে অন্তত ২০১ জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পাল্টা ড্রোন আক্রমণে আমেরিকার ৫৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। কার্যত জ্বলছে পশ্চিম এশিয়া। একাধিক দেশে তার প্রভাব পড়ছে। দুবাই, আবুধাবি, দোহা পরপর বিস্ফোরণে কেঁপে উঠছে। ইসরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিশ্বে চলতে থাকা একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি এবং যখন দুটি গণতন্ত্র একসঙ্গে দাঁড়ায় তখন শান্তির জন্য কণ্ঠস্বর আরও জোরালো হয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনৈতিক মাধ্যমে সমস্ত বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন চমক। রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক সন্তপান এবার সরাসরি রাজনীতির ময়দানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। আইপ্যাক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের দিকে চোখ রেখে প্রশ্ন তোলার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন। সেই সন্তপান এবার সাংবাদিকতা ছেড়ে রাজনীতির পথে হাঁটলেন। সাংবাদিকতা থেকে সরাসরি বিজেপিতে সন্তপান দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলার সাংবাদিক হিসাবে কাজ করছিলেন। আইপ্যাক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় তার ভূমিকা নজর কেড়েছিল। সেই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তার নাম নিয়ে আলোচনা শুরু হয়। এবার সেই সাংবাদিকই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। অমিত শাহের উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এর মধ্যে দিয়ে তিনি রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংবাদ মাধ্যমের পরিচিত মুখের রাজনীতিতে যোগদান সবসময় তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আইপ্যাক ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের পর সন্তপানের এই পদক্ষেপ নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এখন দেখার, সাংবাদিকতা থেকে রাজনীতিতে তার এই পরিবর্তন ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দামে বড়সড় স্ফলন দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ধাক্কা লেগেছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। অপরিশোধিত
অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 6% বেড়ে গিয়েছে। গত শুক্রবার যে দাম ছিল $72.9, অর্থাৎ মাত্র 2 দিনের মধ্যে প্রায় $10 বৃদ্ধি পেয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের হিসাব অনুযায়ী ব্যারেল প্রতি $10 দাম বাড়লে ভারতের বার্ষিক আমদানি খরচ 13 থেকে 14 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ ভারতীয় টাকা অনুসারে যা 1188 কোটির বেশি। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় 90% তেল আমদানি করে, আর এই তেলের মধ্যে প্রায় 40% তেল আসে হরমুজ প্রণালী হয়ে, যা সাম্প্রতিক মাসগুলিতে বেড়ে গিয়ে প্রায় 50% এসে পৌঁছেছিল। দেশের এলএনজি চাহিদারও অর্ধেক এই পথ হয়ে আসে। এর ফলে যদি সরবরাহ দীর্ঘদিন ধরে ব্যাহত হয় তাহলে জ্বালানি বাজারে চাপ বাড়বে বলে আশঙ্কা। যদিও আপাতত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হচ্ছে না, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক পরিস্থিতি পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে আমদানি শুল্ক এবং অন্যান্য লেভি কমিয়ে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চিন্তাভাবনা চলমান। এর ফলে তেল সংস্থাগুলিকে কিছু আর্থিক বোঝা বহন করতে হতে পারে। ভারতের হাতে বর্তমানে প্রায় 74 দিনের তেল মজুত রয়েছে। বিকল্প হিসাবে ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকা, আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে তেল আমদানি বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। গত এক বছরের মধ্যে রাশিয়া থেকে আমদানি কিছুটা কমিয়েছে ভারত। বিশ্ব রাজনীতির টানাপোড়েন যে সরাসরি জ্বালানি বাজারকে নাড়া দিচ্ছে তা একদমই স্পষ্ট। এখন নজর সংঘাত কতদিন স্থায়ী হয় এবং তার প্রভাব কতদূর পর্যন্ত গড়ায়। খামেনেইর মৃত্যুর পর একের পর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এবার আমেরিকার দোসর সৌদি আরবের উপর আরও ভয়ঙ্কর আঘাত হানল ইরান। মধ্যপ্রাচ্যের একটি বিশাল তেল কোম্পানির হলো অ্যারামকো। সেই অ্যারামকোর রাজতানুরা তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইরান। অ্যারামকোর ওই তেল শোধনাগারে আঘাত হেনেছে সেইড 136 ড্রোন। সেই খবর হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে রাজতানুরা শোধনাগার। ফলে সৌদি বিশ্বে তেল সরবরাহে বিশাল ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই হামলার কারণে সৌদি আরবের রাজতানুরা শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও আগুন নিয়ন্ত্রণ ছিল অল্প সময় নিয়ন্ত্রণের। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই রাজতানুরা শোধনাগারে এই ড্রোন হামলার ঘটনা ঘটল। সম্প্রতি আন্তর্জাতিক সামরিক বিমান হামলার জবাবে উপসাগরীয় দেশগুলি এবং ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাজতানুরা শোধনাগারটি চালায় সৌদি আরামকো। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল। এই কেন্দ্রটি অপরিশোধিত তেল উৎপাদন এবং পরিশোধন উভয় কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী এখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি তেল পরিশোধন করা হয়। কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। লক্ষ্মীর ভাঁড় হাতে প্রচারে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার। এই দুই হাতে দুটি লক্ষ্মীর ভাঁড়, মাটির দুটি ভাঁড়ের একটি গায়ে লেখা লক্ষ্মীর ভাণ্ডার, তার নিচে লেখা 1500 টাকা। অন্য ভারে লেখা অন্নপূর্ণা ভাণ্ডার, তলায় লেখা 3000। সোমবার এভাবেই দুয়ারে দুয়ারে প্রচার করতে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিধায়ক শীতল কপার। ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যেমন থাকবে তেমনি কেন্দ্রের অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও যুক্ত হবে। যা দেখে তৃণমূলের খোঁচা। এতদিন ভাতা ভাতা বলে পশ্চিমবাংলার মহিলাদের অপমান করে ভোটের আগে রাজ্যের প্রকল্প নিয়ে প্রচার করতে হচ্ছে বিজেপিকে। বস্তুত কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। পরে অবশ্য ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। সোমবার সেই ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক বেরিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচারে। তারা বার্তা, ভয় পাবেন না, বিজেপি ক্ষমতা
ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার তো থাকবেই, সঙ্গে যোগ হবে অন্নপূর্ণা ভান্ডারও। সকাল সকাল নিজের বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরেছেন শীতল। গৃহস্থের উঠোনে গিয়ে গৃহকর্ত্রীদের বোঝান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকা তো থাকবেই, তার সঙ্গে বিজেপি সরকারের আরও ৩,০০০ টাকা যুক্ত হবে, অর্থাৎ মাসে ৪,৫০০ টাকা সহায়তা পাওয়া যাবে। কিন্তু বিজেপি বিধায়কের ভোট প্রচারে কেন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের কথা? শীতলের জবাব, বর্তমানে যতগুলি প্রকল্প আছে সে সব আমরা ক্ষমতায় এলেও থাকবে। লক্ষ্মীর ভান্ডার থাকবে ১৫০০ টাকা, সঙ্গে ৩,০০০ টাকাও পাবেন মহিলারা। তার প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গে তাদের সরকার তৈরি হলে শপথ নেওয়ার ৩ মাসের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাবেন মহিলারা। শীতলকে খোঁচা দিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতির মন্তব্য, একেই বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই বিজেপি বিধায়ককেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের জয়গান গাইতে হচ্ছে। তিনি আরো বলেন, তৃণমূলকে তো আর সরাসরি প্রকল্পের প্রচার করতে হবে না, বিরোধীরাই করে দেবে। যে যাই হোক, শীতল বাবু এবার রেকর্ড ভোটে হারার জন্য প্রস্তুত থাকুন। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা, রাজ্যে দুর্নীতিমুক্ত অনুপ্রবেশমুক্ত সরকার গড়তে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই। মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে দিদির নয় ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তার ভাইপোর উন্নতি চান, বাংলার যুব সমাজের নয়। তিনি আরো দাবি করেন, বিজেপি একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না। রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন সরকারের এজেন্ডা নিয়ে। তিনি বলেন, মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য ৫,৭০০ কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি নাকি মাদ্রাসার তোষণ? বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ৭ম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। যারা জেলে গিয়েছিলেন তাদেরই আবার টিকিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি একটি বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, আপনাদের বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি হওয়া উচিত? হুমায়ুন কবিরকে পরিকল্পনা করে বাইরে বের করে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র চলছে।